স্বার্থ থানার উদ্দেশ্যে বেরিয়েছিল মিনিট 10 হবে, অথচ ওকে আবার বাড়ি ঢুকতে দেখে অবাক হলেন তনিমা। এগিয়ে এলেন জোরালো পায়ে, উদ্বেগ নিয়ে শুধালেন, কিরে চলে এলি? যাবি না আজ? শরীর খারাপ নাকি? না। প্রতিটা উত্তর কেমন গম গম করে ছুড়ল। তনিমা ভালো করে দেখলেন ওকে। চোখা নাকটা ফুলকো লুচির মতো লাগছে, কপালের শিরার ভাঁজে গরম ধাঁচ, চোখ মুখও ঠিক নেই। কি নিয়ে এত রেগে আছে ছেলেটা? স্বার্থ ঘাড় ঘুরিয়ে এক পল স্টোর রুমের দিকে চাইল। জোরে জোরে পড়া শব্দ আসছে। ও নিচের ঠোঁট দাঁতে কামড়ে ভাবল কিছু একটা। জিজ্ঞেস করলো, অয়ন কখন ফেরে? তনিমা বললেন, অয়ন এই তো দুপুরেই আসবে বলল। কেন রে? এমনি। তারপর লম্বা পায়ে রওনা করলো ঘরে। তনিমা আর মাথা ঘামালেন না। এই ছেলের মেজাজ বোঝা তার কম্য নয়। স্বার্থ হাতের ঘড়ি খুলতে খুলতে বুক ফুলিয়ে ছোট শ্বাস ফেলল। নিজের উপর ত্যক্ত বিরক্ত সে। এই যে অর্ধেক পথ গিয়েও আবার ফেরত এলো বাসায় কেন? এই যে ওর মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তাও বা কেন? মানুষের জীবনের খুব বাজে একটা ব্যাপার হলো, প্রচন্ড রাগ হবে কিন্তু রাগের কারণ থাকবে না। তবে স্বার্থর মনে হলো না ওর রাগ অযথা। এই তো যতবার তুষির ওই ভাইয়া ডাক কানে এসে লাগছে, ঝাঁঝিয়ে উঠছে সব, মাথার তালু সহ চুলেও যেন আগুন ধরে যাচ্ছে। সে সময় মিন্তো দরজায় এসে দাঁড়ালো, মিনমিনিয়ে ডাকলো, ভাইয়া। স্বার্থর তপ্ত মেজাজে এক ফোঁটা ঘি পড়ল অমনি। আবার ভাইয়া? খ্যাপাটে চোখে ফিরতেই ছোট্ট মিন্তো ঘাবড়ে যায়, ভয় ডরে ছুট লাগায় সহসা। স্বার্থ চেঁচিয়ে ডাকলো সাথে সাথে, মিন্তো শোন। ছেলেটা দুরন্ত কদম থামলো, ঘুরে চাইলো ভয়ে ভয়ে। স্বার্থ বলল, ভেতরে আয়। এবারে স্বর মোলায়েম। একটু ভরসা পেল মিন্তো। গুটি গুটি পায়ে এসে দাঁড়াতেই বলল, পালাচ্ছিলি কেন? না মানে ভাবলাম রেগে আছো। স্বার্থ বড় শ্বাস টেনে মাথা ঠান্ডা করলো। অন্যের রাগ তো ভাই বোনের ওপর দেখিয়ে লাভ নেই। জিজ্ঞেস করলো, কিছু বলবি? আমাকে 500 টাকা দেবে? বাবার পুরোটা বলার আগেই ওয়ালেট বের করে টাকার নোট বাড়িয়ে দিল সে। মিন্টোর মুখ ঝলকে ওঠে, খুশি হয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। স্বার্থ চোখ বুজে চোখ শব্দ করলো, আবার ভাইয়া? ইউসার ক্লাস শেষ। টানা ক্লাস হওয়ায় দুপুর গড়িয়ে গেছে। ক্লাসরুমের এসি থেকে বাইরে আসতেই প্রখর তাপে চামড়া পুড়ে গেল। একটু বেশি গরম আজ। এইটুকুতেই মুখ ঘেমে যাতা অবস্থা। অবসন্ন পা টেনে টুনে গেটের বাইরে এসে দাঁড়ালো সে। একবার তাকালো দুপাশে। বাড়ির গাড়িতে ইউসা কম যাওয়া আসা করে, সেজন্য আজকেও আসতে মানা করেছিল। অথচ যা রোদ, এখন মনে হচ্ছে গাড়ি এলেই ভালো হতো। রিকশার হদিসে হন্যে হয়ে চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ এক জায়গায় এসে থমকে গেল ইউসা। সবেগে ছলাৎ করে উঠল বুকের ধার। অদূরে দাঁড়িয়ে হাত নাড়ল অয়ন। স্ফূর্ত চিত্তে ডাকলো, ইউসা। মেয়েটার মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। চোখের ভেতর লেপ্টে এলো বিবর্ণ কিছু ব্যথা। অয়ন ভাই? অয়ন ভাই এখানে কেন? অয়ন হাসি মুখে এগিয়ে আসছিল। অমনি পাশ ঘুরে হনহন করে হাঁটা ধরল ইউসা। ছেলেটা স্তব্ধ হলো একটু, বিভ্রমে গুটিয়ে এলো চোখ। ইউসার এই আচরণ অয়ন চেনে না, কখনো এমন করতেও দেখেনি। পরপরই পায়ের গতি বাড়িয়ে পিছু ছুটল সে। ডাকলো অনেকবার, ইউসা শোন। ইউসা। মেয়েটা জোরে জোরে হাঁটছে, ঢোক গিলছে শক্ত মুখে। বুকের ভেতর গোল উত্তাপের ন্যায় জট পাকানো কান্নাটা উঠে আসছে গলায়। অয়ন ভাই কেন এসেছেন? কি চাইতে এসেছেন? বাড়িতে সারাক্ষণ ওকে কাটাছেঁড়া করে হয় না? এখন কি গলা চেপে মেরে ফেলবে? কিন্তু মানুষটার লম্বা পায়ের সাথে কুলানো গেল না। কেমন তেড়ে এসেই পেছন থেকে হাতটা টেনে ধরল অয়ন। মৃদু রেগে বলল, ব্যাপারটা কি তোর? এতবার ডাকছি শুনতে পারছিস না? ইউসা একদম ওর চোখের দিকে চাইলো, শীতল স্বরে বলল, কেন ডাকছো? কেন এসেছো? আমার ইউনিভার্সিটিতে তোমার কি কাজ? অয়নের মুখ কালো হয়ে গেল। এভাবে কথা বলছিস কেন? আমি তো এর আগেও আসতাম, তুই কত খুশি হতি। ইউসা কাঠগলায় বলল, কিন্তু আজ খুশি হইনি, বিরক্ত হয়েছি। অয়ন স্তম্ভিত হয়ে বলল, ইউসা। শশব্যস্ত চোখ নামিয়ে নিল মেয়েটা। অয়নের মুঠোয় থাকা হাতটাকে মোচড়ালো একটু। বুক কাঁপছে, কাঁপছে গলার স্বর। অস্থির লাগছে সবকিছু। দলার মতো ফুঁসে ওঠা বেদনার জোয়ার ছিঁড়তে চাইছে ভেতরটা। অয়ন ছুলেই ইউসার সব খুইয়ে যায়। দুর্বলতায় নেতিয়ে আসে মন। এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে সে। অয়ন আকুল গলায় বলল, তুই কি আমার ওপর রাগ করেছিস ইউসা? আমি কি কিছু করেছি? ইউসার চোখ এলোমেলো। না, মিথ্যে বলিস
না, কদিন ধরেই খেয়াল করেছি তুই তো এমন ছিলি না। কি হয়েছে তোর, বল আমাকে। আমি কিছু করলেও বল, দরকার পড়লে বকাঝকা কর, কিন্তু প্লিজ এরকম করিস না। তুই আমার সাথে ঠিক করে কথা বলছিস না। ইউসা, আমাকে এড়িয়ে যাচ্ছিস, আমার খুব খারাপ লাগছে। ইউসা তাকালো, ধরা গলায় শুধালো, আমি কথা না বললে কেন তোমার খারাপ লাগবে অয়ন ভাই? কারণ আমি তোকে ভালোবাসি। ইউসার পৃথিবী দুলে উঠল, থমকালো তার চাহনি। বিমর্ষ আদলের সাথে ধক ধক করে সুর বাজলো বুকে। ঠোঁট নেড়ে বলল, কি? অয়ন সাথে সাথেই বলল, হ্যাঁ, তোকে আমি ছোট বোনের মতো ভালোবাসি ইউসা। তাহলে তুই আমার সাথে রাগ করলে আমার কষ্ট হবে না? ইউসার সদ্য ফোটা স্মিত হাসিটা শেষ। ঝোড়ো বাতাসে প্রখর আলো নিভে সব যেমন আধারে ডুবে যায়, তেমন অন্ধকারে তলিয়ে গেল সেও। হুড়মুড়ে কালো মেঘে আকাশের শুভ্রতা মুছে যাওয়ার মতন ছিনিয়ে নিল তার সবটুকুনি। বুকের বাঁ পাশ মুচড়ে উঠল, দুমড়ে দিল তার আশা, ভরসা আর প্রচন্ড ভালোবাসা। ইউসার আর শক্ত থাকা হলো না। অক্ষিকুটে ছুটে আসতে চাওয়া জলটা লুকাতে পারল না ও। ঠোঁট ভেঙে ফুপিয়ে উঠল অমনি। অয়ন তাজ্জব বনে গেল, ব্যস্ত হয়ে বলল, কাঁদছিস? কাঁদছিস কেন তুই? বলতে বলতে টের পেল মুঠোর ভেতর থাকা ইউসার পেল হাত কাঁপছে, রীতিমতো থরথর করছে মেয়েটা। শ্বাস নিচ্ছে হা করে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে প্রায়। অয়ন উৎকণ্ঠিত আওড়ালো, ইউসা, তোর কি শরীর খারাপ লাগছে? উত্তর এলো না। এর আগেই উড়ো পাতা খসে পড়ার মতো করে ঢলে পড়ল মেয়েটা। মাটি ছোঁয়ার আগেই ধরফর করে ধরে ফেলল অয়ন, একেবারে মিশিয়ে নিল বুকে। ইউসা জ্ঞান হারিয়েছে। অয়ন তাড়াহুড়ো করে ওকে কোলে তুলে ফেলল। চিন্তায় মরিয়া হয়ে এগোলো গাড়ির দিকে। রোকসানা জগিং এর পর কোথাও একটা গিয়েছিলেন, হয়তো শপিং এ। দুহাত ভরে ব্যাগ নিয়ে সোজা গিয়ে রুমে ঢুকলেন নিজের। সকালে তুষির ওসব কথা এখনো তার মাথা থেকে যায়নি। মুখ দেখেই বেশ বুঝেছেন রেহনুমা। আগ বাড়িয়ে নিজেও আর কিছু জিজ্ঞেস করতে গেলেন না। দু কথা বলতে গেলে 10টা শুনিয়ে দেবে। আইরিন ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো স্বার্থ সোফায় বসে আছে, হাতে আইপ্যাড, পরনে বাসার কাপড় চোপড়। অমনি চাঁদ পাওয়ার মতো খুশিতে খলবল করে ছুটে এলো সে। প্রফুল্ল স্বরে বলল, আপনি আপনি আজ থানায় যাননি? স্বার্থ অনর পাথরের ন্যায় বসেছিল এতক্ষণ। মাথায় এক বিশেষ উদ্দেশ্য তার। কণ্ঠ শুনে চোখ তুলে চাইল। আইরিনকে দেখে মুখের পেশিতে টান পড়ল একটু। তড়িৎ নজর ফিরিয়ে বলল, না। আইরিন চারপাশটা দেখলো একবার। মামিরা রান্নাঘরে, মাম্মাম শাওয়ারে ঢুকেছেন, আপাতত এখানে কেউ নেই। স্বার্থর কাছাকাছি থাকার একটা সুবর্ণ সুযোগ পেয়েই মেয়েটা চটপট ঘুরে এসে বসলো। মানুষটাকে সে সহজে বাড়িতে পায় না। রাতে যখন আসে ওইটুকু সময় কি আর মন ভরে কথা বলা যায়? আইরিন বসতেই স্বার্থ সরে এলো একটু। বিরক্তি লুকাতে আইপ্যাডে চোখ রাখলো। আইরিন অল্প করে এগিয়ে আসে, একটা সময় আরো কাছাকাছি হয়। না তাকাতেও মেয়েটার হাবভাব বুঝে ফেললো স্বার্থ। স্ক্রিনে চোখ রেখেই গলা ঝাড়ল সে, কিন্তু আইরিনের ওপর প্রভাবই পড়ল না। এসব আকার ইঙ্গিতের বারণ মাথাতেই নিল না সে। উল্টে মুগ্ধ চোখে বলল, দাড়ি ট্রিম করিয়েছেন বুঝি? খুব সুন্দর লাগছে। স্বার্থ বিব্রত হয়। উত্তরের বদলে নিরেট মুখে বলে, ওপাশে জায়গা আছে আইরিন, সামনেও এতগুলো সোফা খালি, সরে বসো। শক্তপোক্ত কথাটায় আইরিনের বিমোহ মুছে গেল। মুখ কালো করে সরল। তখনই ঘর থেকে বেরিয়ে এলো তুষি। ওড়না নাচাতে নাচাতে বলছিল, সব পড়েছি সব পড়েছি। বলতে বলতে সোফায় তাকাতেই হোঁচট খেলো মেয়েটা। আইরিন আর স্বার্থ পাশাপাশি, তাও আবার এমন ফাঁকা বসার ঘরে। তুষির মাথার ভেতর বারুদ জ্বলে উঠল। কটমটিয়ে কিছুক্ষণ চেয়ে রইল সে। স্বার্থ যেই দেখলো তুষি এসেছে, চিবুক কঠিন করলো অমনি। সাথে সাথে নজর নামিয়ে নিল হাতে, যেন মেয়েটাকে সে দেখেইনি, দেখলেও পাত্তা দেবে না। তুষির মেজাজ চড়ে গেল। কত বড় খারাপ বদমাইশ একটা লোক। ওর ভাইয়া ডেকে ঘরে যেতে দেরি, আর ডাইনিটাকে পাশে বসাতে দেরি নেই। তাও কি আঠার মতো চিপকে আছে দেখো। কই, ওকে তো এভাবে কখনো বসালো না। উল্টে ও ধারে কাছে এলেও কেমন ছ্যাত করে ওঠে। তুষি রাগে কি করবে বুঝতে পারলো না। মন চাইলো আইরিনের হাতটা টেনে হিসড়ে ধরে স্বার্থের পাশ থেকে তুলতে। দিক দিশা না পেয়ে ও হনহন করে আইরিনের সামনে গিয়ে থামলো। স্বার্থ চোখের কোণ তুলে নিঃশব্দে তাকালো এক পল। তুষির তপ্ত চোখ মুখ দেখে একটু ঘাবড়ে গেল আইরিন। আচমকা তুষি হাত বাড়ালো, হকচকিয়ে মুচড়ে উঠল সে। ভাবলো স্বার্থর পাশে বসাতে মারবে, কিন্তু ওর পাশ থেকে টিভির রিমোট তুললো মেয়েটা। কাঁধের চুল
পেছনে ঠেলে বলল। মশা মেরে তুষি হাত গন্ধ করে না। স্বার্থ স্ক্রিনে চোখ রেখে সন্তর্পণে গালের ভেতর জিভ ঠেলে হাসলো। পরপরই সেটুকু গায়েব করলো গম্ভীরতায়। অপমানে আইরিন খিটমিট করে ওঠে। কিছু বলতে গিয়েও থেমে যায় স্বার্থ পাশে থাকায়। তুষি এসে ধপ করে ওদের সামনের সোফায় বসলো। ছাড়লো টিভি। জোরে জোরে রিমোট চেপে চ্যানেল পাল্টানোর মাঝে আর চোখে স্বার্থর পাশে আইরিনকেই দেখলো কয়েকবার। তখনই আইরিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ভালোই হয়েছে বস্তির মেয়েটা এখানে এসে বসায়। এবার ওকে দেখিয়ে দেখিয়ে স্বার্থর সাথে মিশবে। ও খুব ঢং করে বলল, কি দেখছেন ভাইয়া, নিউজ? স্বার্থর ছোট উত্তর, তুষি কটমট করে ভাবলো, যাই দেখুক তাতে তোর কি? আমার বিটকেলের পাশ থেকে ওর ডাইনি না হলে। তুষি না হলের পর আর কিছু বলতে পারলো না। পূর্বেই খেয়াল করলো আইরিন একটু একটু করে স্বার্থর দিকে এগোচ্ছে। সহসা ও শির দ্বারা সোজা করে ফেললো। আইরিন আর স্বার্থর মাঝে তখন 2 ইঞ্চি ফাঁকা। স্বার্থর এক হাত পাশে রাখা ছিল। তুষির ছটফটে চাহনি দেখে চতুরের ন্যায় হাসলো আইরিন। আলগোসে নিজের হাতটা রেখে যেই স্বার্থর আঙ্গুল ছুতে যাবে গলা ফাটিয়ে না বলে চেঁচিয়ে উঠল তুষি। ওই এক চিৎকারে চমকে গেল সবাই। আইরিন ভয়ে 2 হাত দূরে ছিটকে গেল। স্বার্থর মুঠো থেকে আইপ্যাড খসে পড়ল নিচে। তুষি দাঁড়িয়ে গেছে, শ্বাস নিচ্ছে হাঁপানোর মতো। স্বার্থ ভোরকে বলল, কি হয়েছে? তুষি হাত দিয়ে দেখালো, তেলাপোকা। আঙ্গুল তাক করতেই হুড়মুড় করে উঠে পড়ল আইরিন। আর্তনাদ করে বলল, কোথায় কোথায়? তোমার মনে। তারপর ধূপধাপ পায়ে কোথাও একটা চলে গেল সে। আইরিন আহাম্মক বনে চেয়ে রইল কিছুক্ষণ। পরপরই রাগে কর্মর করে ইংরেজিতে গালাগালি করলো। স্বার্থ তার মনের কথা শোনেনি। বিভ্রান্ত চিত্তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো সে। তুষির এই হাবভাব তো অন্যরকম। স্বার্থর কোথাও গিয়ে মনে হলো আইরিন পাশে বসাতেই মেয়ের এই হঠাৎ ফুঁসে ওঠা। চোরটা কি তবে ওর পাশে আইরিনকে দেখে জেলাস ফিল করেছে? একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল খাবার টেবিলে। আইরিন পাশের চেয়ারটা খালি রেখেছে। তুষি কি আর বোকা? ঢের বুঝেছে নিজের পাশে বিটকেলটাকে বসানোর পায়তারা ওসব। সে এসেই দুম করে বসে পড়ল ওতে। আইরিন আর্তনাদ করে বলল, এ কি, এখানে বসেছ কেন? তুষি অবাক হওয়ার ভান করে বলল, চেয়ারে তো বসতেই হয়, তুমি বুঝি চেয়ারে শুয়ে থাকো? আইরিন রেগেমেগে বলল, শাট আপ, ওঠো বলছি। তারপর একটু কণ্ঠ চেপে বলল, এখানে স্বার্থভাই বসবেন, তুমি ওঠো। তুষি শরীর চিরবির করে উঠল। মুখের ওপর বলল, পারবো না, আমি নিজের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ নিয়ে ভাবি না, সরি। আইরিন চোটে কিছু বলতে গেলেই সামনে থেকে চোখ রাঙালেন রোকসানা। মেয়েটা ঠোঁট উল্টে চুপ করে গেল। তুষি রেহনুমাকে বলল, মা, ইউসা এখনো আসছে না কেন? ও তো 2টোর মধ্যে চলে আসে। রেহনুমা ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়ি দেখলেন। 2:30 ক্রস করেছে। চিন্তিত গলায় বললেন, আমিও তাই ভাবছি, কল করলাম 2বার, ধরল না। তুষির নিজেরও চিন্তা হচ্ছে। তারপর শ্বাস ফেলতে ফেলতেই সোজা হলো হঠাৎ। স্বার্থ হাত ধুয়ে এসে বসেছে মাত্র। দুজনের চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল তুষি। স্বার্থর মেজাজ চটে গেল। আয়নের সাথে কথা বলতে গেলে তো হাসতে হাসতে দাঁত খুলে যায়। আর ওকে দেখে মুখের কি অবস্থা করেছে দেখো। ইচ্ছে করছে এক চর মেরে গোল বানিয়ে ফেলতে। 2 ইঞ্চি মেয়ে 10 ইঞ্চি ভাব। তনিমা আর আসমা রান্নাঘর থেকে খাবার ঢেলে এনে টেবিলের উপর রাখছিলেন। স্বার্থ ভাতের চামচে হাত দিতে গেলে তুরন্ত নিয়ে নিল আইরিন। ব্যতিব্যস্ত আওড়ালো, আমি দিচ্ছি। তুষি দাঁত খিচে ভাবলো, কেন রে, তুই দিবি কেন? এখানে বিটকেলটার মা আছে, বউ আছে। হোক সে বউ অবৈধ, কিন্তু বউ তো। তাহলে তোর এত ছুকছুকানি কিসের? আইরিন শুধু ভাতেই থেমে রইল না। মাংস থেকে শুরু করে শশা, লেবু, কাবাব, এমনকি পানিটাও ওর গ্লাসে ঢেলে দিল। রোকসানা মেয়ের কাজবাজে হতাশ হয়ে পড়লেন। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে মাথা ঠেসলেন হাতে। সেদিন এত করে বোঝালেন, তাও এ মেয়ে শুনছে না। স্বার্থর চেহারায় অস্বস্তি। 2বার বলল, আইরিন, আমি পারবো, তুমি বসো। আমি দিই না ভাইয়া, কোনো সমস্যা নেই। তুষি খটমট করে ভাবলো, কোনো সমস্যা নেই তোকে বলেছে? তুই তো সব থেকে বড় সমস্যা রে ডাইনি। না,
এই ডাইনিকে একটা শিক্ষা না দিলে হবে না। আইরিন মুখোমুখি থাকা স্বার্থকে বসে বসে নাগাল পাচ্ছিল না, তাই খাবার সার্ভ করতে দাঁড়িয়ে গিয়েছিল। আর সেই সুযোগটাই লুফে নিল তুষি। একবার সতর্ক চোখে সবাইকে দেখে পা দিয়ে আস্তে করে চেয়ারের পায়াটা ঠেললো একটুখানি, তারপর আরেকটু ঠেললো, তারপর আরেকটু। চেয়ার তখন আইরিনের থেকে কয়েক মিটার দূরত্বে চলে গেছে, অথচ মেয়েটা এসব খেয়ালই করলো না। নিখুঁত যত্নে স্বার্থকে এটা সেটা বেড়ে দিল সে। তনিমা রেহনুমা সব দেখে শুধু দীর্ঘশ্বাসই ফেললেন। আইরিন হেসে বলল, আর কিছু লাগবে ভাইয়া? নো থ্যাংক ইউ। মেয়েটা শ্বাস টানে, ভেতর ভেতর গর্বে ফুলছে সে, ঠোঁটে বিজয়ের হাসি। ইস, তুষির সামনে এসব করলো, নিশ্চয়ই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আইরিন আত্মগরিমায় ফুলে ফেপে যখনই শরীরটা চেয়ারে রাখতে যাবে অমনি ধপাস করে মেঝেতে পড়ে গেল। তুরন্ত হু হা করে হেসে উঠল তুষি, কিন্তু খাবার টেবিলে যেন ছোট একটা বাজ ফেললো কেউ। এক চোট ভেবাচাকা খেয়ে গেল সবাই। মাগো বলে চেঁচিয়ে উঠল আইরিন। রোকসানা ভাত ফেলে ছুটে এলেন, হা হুতাশ করে বললেন, মাই বেবি, মাই বেবি, তুমি পড়লে কি করে? আইরিন ভীষণ ব্যথা পেয়েছে, মার্বেল মেঝেতে পড়ায় লেগেছে খুব। পিঠের হাড় বোধহয় আস্ত নেই, ব্যথায় গুঙিয়ে গুঙিয়ে বলল, মাম্মাম মাম্মাম, আমার কোমর। রেহনুমা তনিমা দুজনেই এসে ওকে দুপাশ থেকে ধরলেন। স্বার্থ খাবার রেখে দাঁড়িয়ে গেছে হতবুদ্ধিতা দৃষ্টিতে। আইরিন ওকে দেখতেই আরেকটু ব্যথা পাওয়ার ভান করলো। সেবার ওয়াশরুমে পড়ে যাওয়াতে স্বার্থ তুষিকে কোলে নিয়ে নিজে ওষুধ লাগিয়ে দিয়েছিল, তাহলে এখন ওকেও নিশ্চয়ই এমন করবে। মেয়েটা ঠোঁট ভেঙে কাদার ভান করে বলল, মাম্মাম আমি এভাবে উঠতে পারবো না, স্বার্থ ভাইয়াকে বলো না আমাকে ঘরে দিয়ে আসতে। তুষির মাথায় বোম পড়লো, দপ করে হাসিটা নিভে গেল। এবার ফুঁসে উঠলো সাথে সাথে, কেন? উনি কেন দিয়ে আসবেন? আর কিভাবেই বা দিয়ে আসবেন? ওনার কাছে কি পাখা আছে যে তোমাকে নিয়ে উড়ে যাবে? আর সব থেকে বড় কথা, যতই কাজিন হোক তুমি নিশ্চয়ই পরপুরুষের কোলে উঠতে চাইবে না। স্বার্থ কপাল কুঁচকে চোখ সরু করলো। তুষির ভাবমূর্তি তো সুবিধের লাগছে না। তনিমাও তাল মিলিয়ে বললেন, সেই তো সেই তো, একটু কষ্ট করে ওঠ আইরিন, আমার হাতটা ধর, ঠিক পারবি। আইরিন গো ধরে বলল, এভাবে হবে না মাম্মি, আমি ব্যথা পেয়েছি তাই আমি বুঝতে পারছি, আমি উঠতেই পারবো না। স্বার্থ ভাই প্লিজ আমাকে দিয়ে আসুন না। স্বার্থ থম মেরে দাঁড়িয়ে রইল, চেহারায় বিরক্তি নিয়ে তাকালো এদিক ওদিক। তুষি মুখ শক্ত করে ভাবলো, একবার খালি এই মেয়েকে কোলে নিয়ে দেখুক, আপনার আঙ্গুল কেটে আমি ঝাঁঝরা করে ফেলবো। তখনই বাড়ি ঢুকলেন নাসির। হাসতে হাসতে এসেও ঘরের দৃশ্যটায় হকচকিয়ে গেলেন। ছুটে এসে বললেন, এ কি, তোমার কি হলো আইরিন? স্বার্থ বলল, ব্যথায় উঠতে পারছে না আঙ্কেল, আপনি বরং ওকে ঘরে নিয়ে যান। আইরিনের চেহারায় মেঘ ছুটে এলো, খুব করে চাইলো পাপা না বলে দিক, কিন্তু বুক জুড়িয়ে গেল তুষির। দ্বিতীয় দফায় স্বার্থর প্রতি বিমোহে ফেপে উঠল বুকটা। এই তো তার কিউট বিটকেল। নাসির বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি, এসো মা। দুহাত বাড়াতে গেলেই আইরিন হাত তুলে থামালো, থমথম করে বলল, লাগবে না পাপা, আমি পারবো। তারপর মায়ের হাতটা ধরে আস্তে ধীরে উঠে দাঁড়ালো সে। কোনো রকম টলতে টলতে ঘরে রওনা করলো। রোকসানা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পিছু নিলেন। যেতে যেতে বললেন, ভাবি আমাদের খাবারটা ঘরে পাঠিয়ে দাও। তনিমা ঘাড় নাড়ালেন। রেহনুমা ফিসফিস করে বললেন, এতক্ষণ বললো দাঁড়াতেই পারবে না, এখন দিব্যি হেঁটে গেল, কিছু বুঝতে পারলে আপা? ভদ্রমহিলা ফোঁস করে শ্বাস ফেলে বললেন, মাঝে মধ্যে কিছু ব্যাপার বুঝেও না বোঝার ভান করতে হয়, নে খেতে বস, আমি দেখে আসি হাসনা খালার নামাজ শেষ হলো কিনা। তুষির ঠোঁটে ফিচেল হাসি, গালে হাত দিয়ে স্বার্থর দিকে নিষ্পলক চেয়েছিল সে। যখনই মানুষটা ফিরল হাসি মুছে ফেললো অমনি। উল্টে ভীষণ সাহস নিয়ে ভেঙচি কাটলো একটা। স্বার্থ তবদা খেলো, চমকে গেল। বোকার ন্যায় চোখ ঝাপটে ভাবলো, চোরটা ওকে ভেঙালো, কত বড় সাহস।